লেফটেন্যান্ট সৌরভ কালিয়া যখন মারা যায়, তো মারা যাওয়ার আগে 22 দিন ধরে তার উপর টর্চার করা হয়, প্রচন্ড রকমের টর্চার করা হয়েছিল। ওর সাথে যে বাকিরা ছিল তাদেরকেও 6 জনকে খেতে দিত না, শুতে দিত না, ঘুমোতে দিত না, মারতো। আরে আমি তো মা ছেড়ে আমি তো ভারত মাতার সন্তান হয়ে গেছি। মুজাহিদিন বা অন্য কিছু ওই লস্করি তৈবা এরা ওখানে গেছে, ওরা ইয়ে করেছে, আমাদের কোনো জঙ্গি গোষ্ঠী নয়। সেই যুদ্ধ চলেছিল প্রায় 2.5 মাস ধরে, মোর দেন 80 ডেজ, এবং এই 80 দিন ধরে চলা যুদ্ধে বলি হয়েছিল প্রায় 567 ভারতীয় সেনা। আর এই সমস্ত কিছু হয়েছিল আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের জন্য। তারা বারবার চেষ্টা করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার, কখনো উগ্রপন্থীদের পাঠিয়ে দিবে, কখনো সেনা পাঠিয়ে দিবে। তারা যদি এরকম স্বপ্ন দেখে কি মনে হয়, মানে সেটা কি হতে পারে? স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। প্রাণ থাকবে কি না থাকবে কেউ জানে না। আর যুদ্ধ, দেখুন জীবনের একটা চরম সত্যি হচ্ছে মৃত্যু। যখন এই চিঠিটা তোমাদের হাতে পৌঁছবে তখন আর আমি নেই, আমি শহীদ হয়ে গেছি। সেই যুদ্ধ চলেছিল প্রায় 2.5 মাস ধরে, মোর দেন 80 ডেজ, এবং এই 80 দিন ধরে চলা যুদ্ধে বলি হয়েছিল প্রায় 567 ভারতীয় সেনা। জখম হয়েছিল কম করে প্রায় 1400 সেনা। আর এই সমস্ত কিছু হয়েছিল আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের জন্য। তারা আমাদের প্রায় 130 কিলোমিটার এরিয়া, মানে লেন্থে যদি ধরি, আর প্রায় 20 কিলোমিটার পর্যন্ত ভেতরে প্রবেশ করে পুরো জায়গাটা দখল করার চেষ্টা করেছে। আপনারা ঠিকই বুঝতে পারছেন, আমি আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি কার্গিল যুদ্ধ নিয়ে। কার্গিল যুদ্ধে নানান রকমের সেই সময় যুদ্ধক্ষেত্রের কিছু বিবরণী আমরা নিয়ে আসবো, এবং সেই জন্য আমাদের কাছে আজকে পডকাস্টের গেস্ট যাকে আমরা পেয়েছি, আমার পাশে বসে আছেন প্রান্তিক চ্যাটার্জি। নমস্কার প্রান্তিক দা, আপনাকে অনেক অনেক স্বাগতম টেলিভিশন পডকাস্টে। ওকে, নমস্কার। আবার এই সুযোগটা আমাকে দেওয়ার জন্য, এখানে এই কথা বলার জন্য, এবং এরকম একটা ইন্টারভিউতে এসে আমার এখানে উপস্থিত থাকার জন্য। আজকে প্রান্তিকদার কাছ থেকে জানবো, মানে বিশ্বের ইতিহাসে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে, দীর্ঘমেয়াদী যুদ্ধ, তার মধ্যে একটা কার্গিল। এবং এই কার্গিল যুদ্ধ সব থেকে কষ্টের বিষয় হচ্ছে প্রাণ যাওয়া। প্রাণ দুদিকেই গেছে, কিন্তু এই যে আমরা বলি হিন্দিতে একটা শব্দ আছে মন্দবুদ্ধি, সেই মন্দবুদ্ধি পাকিস্তানিদের তো কোনোদিন সুবুদ্ধি বা সদ্বুদ্ধিতে পরিণত হবে না। তারা বারবার চেষ্টা করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার, কখনো উগ্রপন্থীদের পাঠিয়ে দিবে, কখনো সেনা পাঠিয়ে দিয়ে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে ভারতকে, যেটা কখনোই তারা করতে পারেনি, তাই তো? একদম। কি মনে হয় আপনার, পাকিস্তান কোনোদিন ভারতের উপরে মানে কোন এলাকা দখল করে নিয়ে বসে থাকবে আর ভারত শুয়ে শুয়ে ঘুমিয়ে থাকবে, সেরকম কি ওরা মনে করে? সম্ভব নয়, কখনই সম্ভব নয়। তারা যদি এরকম স্বপ্ন দেখে কি মনে হয়, মানে সেটা কি হতে পারে? স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে, পরিষ্কার কথা। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, আমি প্রান্তিক চ্যাটার্জি। বেসিক্যালি কার্গিলের ব্যাপারে বলতে গেলে সবার আগে যেটা মাথায় আসে 1999। তো 1999 সেই সাংঘাতিক দিন। যুদ্ধ পাকিস্তানের সঙ্গে 1947, 1962, তারপরে 1984 সিয়াচেনে বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, কিন্তু এই কার্গিলের যুদ্ধ একটা সাংঘাতিক। এই কারণে সাংঘাতিক কি, এই যুদ্ধের মধ্যে পাকিস্তানের দিকে জেতার ভাগটা ছিল 99%, আর ভারতের দিকে জেতার ভাগটা ছিল মাত্র 1%। কেন? এর আগে যতগুলো যুদ্ধ হয়েছে সমস্ত মুখোমুখি যুদ্ধ হয়েছে, অর্থাৎ সমান্তরাল জায়গার মধ্যে, কিন্তু কার্গিলের যুদ্ধটা হচ্ছে উঁচুতে আর নিচুতে। আচ্ছা প্রান্তিক দা, যুদ্ধে যখন কোনো একটা যুদ্ধ শুরু হয়, আমি জানতে পেরেছি যে যুদ্ধের সময় সব সৈনিকদের, সামরিক বাহিনী হোক, আধা সামরিক হোক বা টেকনিক্যাল স্টাফ, তাদেরকে একটা চিঠি লিখে যেতে হয় পরিবারের উদ্দেশ্যে। সেটা কি জিনিস, চিঠিটা কি? বেসিক্যালি এই যে বললাম, প্রাণ থাকবে কি না থাকবে কেউ জানে না। আর যুদ্ধ, দেখুন জীবনের একটা চরম সত্যি হচ্ছে মৃত্যু। সেই মৃত্যু আপনার অ্যাক্সিডেন্টও হতে পারে, সেই মৃত্যু হার্ট অ্যাটাক হয়ে হতে পারে, বিছানায় শুয়েও হতে পারে। কিন্তু দেশের জন্য আপনি জীবন উৎসর্গ করলেন, লড়াই করলেন, আর সেখানে গুলি খেয়ে আপনি মারা গেলেন, তার একটা আলাদা একটা ঐতিহ্য আছে। তার থেকে গর্বের অন্য কিছু হতে পারে না। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কোনো সৈনিক নিজেকে বিসর্জন দিচ্ছে, সত্যি এ ভাবা যায় না। চিঠিটা সম্পর্কে বলুন। এবার আসি চিঠি প্রসঙ্গে। মেন ব্যাপার যেটা হচ্ছে যে এই যে প্রাণ থাকবে কি না থাকবে সেই নিয়ে সৈনিকদের কোনো স্থিরতা নেই। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ওদের সবাইকে আদেশ এটা দেওয়া হয়, একটা বাক্স রাখা থাকে, যখন তারা যুদ্ধের দিকে এগিয়ে যায় সেই বাক্সটা রাখা থাকে, প্রত্যেকে তাদের পরিবারের উদ্দেশ্যে এক পাতা চিঠি লিখে দিয়ে যায়। চিঠিতে এরকম লেখা থাকে, বড় আশ্চর্যজনক, যে যখন এই চিঠিটা তোমার হাতে পৌঁছচ্ছে, সেটা মা বাবাকে উদ্দেশ্য করে অথবা
তার সহধর্মিণীকে বা বাচ্চা কাচ্চাকে উদ্দেশ্যে, যখন এই চিঠিটা তোমাদের হাতে পৌঁছবে তখন আর আমি নেই, আমি শহীদ হয়ে গেছি। আমি আমার মা নয়, আমি ভারত মাতার জন্য নিজেকে আত্মসমর্পণ করেছি, নিজেকে উৎসর্গ করে দিয়েছি। আমি খুব ভালো ছিলাম, আমি এই যে যুদ্ধে লড়াই করেছি সাংঘাতিকভাবে লড়েছি, আমি শত্রুপক্ষের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছি। এইভাবে চিঠিটা লিখে প্রত্যেককে যেতে হয় এবং যুদ্ধে ফিরে আসার পর যখন সে সুস্থভাবে ফিরে আসে তখন তার সামনে চিঠিটাকে ছিঁড়ে ফেলতে হয়। আর যদি না হয়, তার যখন ডেড বডি আসে সেই ডেড বডির সঙ্গে সেই চিঠি শনাক্ত করে তাকে তার বাড়িতে যখন ডেড বডি পাঠানো হয় তখন চিঠিটা তাদের ওখানে পাঠানো হয় যে আপনার ছেলে, আপনার স্বামী যুদ্ধে যাওয়ার আগে এই চিঠিটা লিখেছিল, ভেবেছিল বেঁচে ফিরে আসবে, কিন্তু আজ সে নেই, এই আপনাদের জন্য একটা ছোট্ট উপহার। মানে প্রত্যেকটি সৈনিক অথবা টেকনিক্যাল স্টাফ যারা এই যুদ্ধের ময়দানে থাকে তারা তাদের নিজের ডেথ ওয়ারেন্ট লিখে যাচ্ছে। একদম বিশাল ব্যাপার, সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি আর আপনারা দেখছেন 19 টেলিভিশন পডকাস্ট। শুরু করবো আজকের পডকাস্ট। প্রান্তিক দা, বলুন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি আর্মি কেন চুজ করলেন? আপনি কি আগে থেকেই মানে যখন আপনি ছোট থেকে বড় হচ্ছিলেন এরকম কিছু স্বপ্ন নিয়ে বড় হচ্ছিলেন, নাকি হঠাৎ করেই আপনি আর্মিতে চলে গেলেন? খুব ভালো প্রশ্ন। এখন ব্যাপার যেটা হচ্ছে, রেল কম ঝমাঝম, ছোটবেলায় একটা ছোট্ট কথা আমরা শুনেছিলাম, বাপ ঠাকুরদা, তার বাবা সবাই রেলে ছিলেন, আমি একমাত্র ছেলে, সেখানে কিভাবে আর্মিতে চলে এলাম। তো ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে আমার গ্র্যাজুয়েশনের অন্তিম পর্যায়ে, পুরো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। তো যখনই কলেজে যেতাম তখনই দেখতাম ইউনিফর্ম পরে লোকের আনাগোনা। ওই যে ইউনিফর্মটা, আলাদা একটা স্বাদ আছে ওই ইউনিফর্মটার মধ্যে, আলাদা একটা গন্ধ আছে। প্রত্যেক মানুষের দেহের মধ্যে রক্ত আছে, রক্ত গরম থাকে, কিন্তু যেদিন আমি আমার স্বপ্নটা পূর্ণ করলাম, ওই ইউনিফর্মটা পরলাম, দেখলাম রক্ত টকবক করে ফুটছে। তো এটা তো জানতাম না যে রক্ত টকবক করে, এই ইউনিফর্মটা পরলে রক্ত টকবক করে ফোটে। তো ওই যে ইউনিফর্মটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, আমি না হাঁ করে তাদের দিকে তাকিয়ে থাকতাম, মনে করতাম ইস একবার যদি পাই। কিন্তু এটা তো কোনো কারখানা বা কোনো ইয়েতে তৈরি হওয়া জিনিস নয়। এটা পেতে গেলে নিজেকে একদম শেষ করে দিতে হবে। নিজের ইচ্ছা, নিজের স্বপ্নটাকে সাকার করতে গেলে রাত্রিরে স্বপ্ন দেখলে হবে না, দিনেতে স্বপ্ন দেখতে হবে। ইউনিফর্মটাকে পেতে গেলে যতটা কষ্ট করা যায় ততটা কষ্ট আপনাকে সিলেকশনের জন্য দিতে হবে। এক চিন্তাতে ইউনিফর্মটা আমি পরবো, ওই ইউনিফর্মের মধ্যে আলাদা একটা স্বাদ, আলাদা একটা গন্ধ, আলাদা একটা ঐতিহ্য, আর সর্বোপরি দেখে তো বুঝতেই পারবে একটা গর্ববোধের ব্যাপার তো আছে। একদম, ভারত মাতার জন্য আপনারা নিজেদের অ্যাকচুয়ালি উৎসর্গই করেছেন। একদম। আপনি তো জানেন না যে আজকে আমি ভর্তি হচ্ছি, আর্মিতে যাচ্ছি, কোথায় যাব আপনি জানেন না, কোথায় পোস্টিং হবে আপনি জানেন না, আপনি যুদ্ধের ময়দানে থাকবেন না, কোথায় থাকবেন সেটাও জানেন না, কালকে ফিরে আসবেন বাড়িতে না আসতে পারবেন না, আপনি তো সেটাও জানেন না। তো এরকম একটা গর্বের বিষয় এবং গর্বের একটা চাকরি, ভারত মাতার প্রতি নিজেকে উৎসর্গ করে দাও। একদম। আজকে এই যে ড্রেসটা পরে বসে আছেন, এটা কিসের ড্রেস আমরা এটাও জানতে চাইব। অবশ্যই। দেখুন, জীবনের শুরুটা হয়েছিল বাবা মার মানে প্রচণ্ড বারণ ছিল। আমি একদম জেদ নিয়ে আর্মিতে যাব, সেনাবাহিনীতে যাব, কোনো বায়ুসেনা নয়, নৌসেনা নয়, স্থলসেনাতেই যাব। তো স্থলসেনাতে হাজির হলাম। তারপরে 22 বছর কাটিয়ে আমি পারিবারিক কারণে আমি স্বেচ্ছাবসর নিলাম। আপনি পড়াশোনা কি নিয়ে করেছিলেন? আচ্ছা, পড়াশোনার ব্যাপারটা যেটা, আমি বিকম অনার্স পাস করি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ থেকে। তারপর হঠাৎ করে বাড়িতে কিছু না জানিয়ে আমি এই ভর্তির পরীক্ষা আবেদন করি এবং বাড়িতে কিছু ইনফরমেশন না দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ আমি সিলেক্ট হয়ে যাই। মানে আর্মির ইয়েতে বাড়িতে কেউ জানেই না, কেউ জানে না বাড়িতে। আচ্ছা। এবং এখানে সিলেকশনটা এরকম নয় যে আজকে আমি গেলাম, একটা পরীক্ষা দিলাম আর চলে এলাম। 4টে স্টেপে ওখানে সিলেকশনটা হয়। প্রথমে রানিং, তারপরে মেজারমেন্ট, তারপরে রিটিন, আর লাস্ট হচ্ছে মেডিকেল। এই 4টে জিনিসকে এক জায়গায় নিয়ে এসে তার মূল্যাঙ্কন করে তারপরে তাকে সিলেকশন করা হয় যে সে আর্মির পক্ষে যোগ্য কিনা। শুধু এইখানে শেষ নয়, এখানে আরেকটা ব্যাপার যেটা আছে, 6 মাসের টেরিফিক ট্রেনিং। খেতে দিত না, শুতে দিত না, ঘুমোতে দিত না, মারতো। সে কি একদম মারতো? একদম। এটা মানে এরকম ইচ্ছা করে মারতো না। আচ্ছা। দেখুন, ভুল তো সবারই হয়, ছোটখাটো। আমরা তো একদম সিভিল লাইফ থেকে ওখানে গেছি। এবার ডিসিপ্লিন বলে একটা জিনিস আছে, যেটাকে বাংলায় বলে নিয়মানুবর্তিতা। সেই নিয়মানুবর্তিতা আগে থেকে একবার বলে দিচ্ছে যে এটা করবে
এটা করবেন না, অর্থাৎ ডুজ অ্যান্ড ডোন্টস। এইবার আমরা তো 20 জনের একটা দল, আর আর্মির মধ্যে সব থেকে বড় যেটা হচ্ছে 20 জনের দলে একজন যদি ভুল করে 20 জনকে পানিশমেন্ট দেওয়া হবে। ও ভাই, মানে পুরো প্লাটুনটাই আর পানিশমেন্ট খাবে। তো ফলে কোনো একজন ভুলটা করলো, 20 জন পানিশমেন্ট। এবার তখনকার দিনে কি হচ্ছে, তোপ পজিশন, সে পেছনে বেন্ট হয়ে যাওয়া, পশ্চাৎদেশ উঁচু করে রাখা, মাথা নিচু করে একদম বালির মধ্যে রাখা, তারপরে মার। এই মার বলুন, খেতে না দেওয়া বলুন, শুতে না দেওয়া বলুন, ঘুমোতে না দেওয়া বলুন, এগুলো 6 মাস মেয়াদ ছিল। কেন? এই 6 মাস মেয়াদের একটাই ব্যাপার হচ্ছে যে 6 মাস পরে যখন সে বেরিয়ে কসম খাবে যে मैं भारत का ও প্রতিনিধি হু, मैं পৃথিবী হাওয়া সমুদ্র যেখানেই পাঠাক না কেন সেখানেই আমি যাওয়ার জন্য তৈরি আছি, আমি কোন রকম বাধা বিপত্তি যাই হোক না কেন আমি স্বতঃস্ফূর্তভাবে যাব। তো এই 6 মাস বাদে যখন সে বেরিয়ে কসমটা খাচ্ছে, দরকার আমি যুদ্ধে যাব, একদম দরকার হলে শহীদ হতে গেলে শহীদ হব। এই 6 মাস পরে যখন সে যুদ্ধে, মানে যখন সে বর্দিটা পড়ছে, ফাইনালি জলপাই পোশাকটা পড়ছে, তো জলপাই পোশাকটা পরার পরে তখন যদি কেউ তাকে বলে যে তোকে আমি খেতে দেবো না, তো একটা সৈনিক বলবে কোনো ব্যাপার না, আমি না খেয়ে থাকবো। যদি বলে তোকে ঘুমোতে দেবো না, কোনো ব্যাপার না, আমি জেগে বসে থাকবো। যদি তাকে বলা হয় তোকে আমি বাড়ি যেতে দেবো না, মানে যে নেগেটিভিটি গুলো একটা সৈনিকের জন্য তৈরি করে ওই 6 মাসের ট্রেনিং এ, সে সব দিক থেকে যদি কোনো, মানে সে সময় কি আর ওই কষ্টগুলোকে কষ্ট বলে মনে হয় না? তখন আর মনে হয় না। 6 মাসের ট্রেনিং এ একদম একটা বলি না আমরা, একটা গাছকে কেটে নিয়ে এসে সিজন করলাম, এক্স্যাক্টলি ওই রকম সিজন। ফলে তখন ওই জায়গায় দাঁড়িয়ে তখন মনে হয় যে আমি তো সব রকমের নেগেটিভিটিকে আমি জয় করে নিয়েছি, আর কোনো নেগেটিভিটি আমার জন্য থাকতে পারে না। আমার মা বলছে বাবাই যাস না, আরে আমি তো মা ছেড়ে আমি তো ভারত মাতার সন্তান হয়ে গেছি, এখন তার কোনো প্রশ্ন নেই। তুমি এখন আমার বাড়ির লোকের, আপনার মা বাবারা প্রথম যখন জানতে পারলো আপনি আর্মিতে চলে যাচ্ছেন, তখন রিঅ্যাকশন কি ছিল? মা কথা বন্ধ করে রেখে দিয়েছিল। কি? হ্যাঁ, কতদিন? প্রায় 10-15 দিন মতো কথা বলেনি আমার সঙ্গে। ইভেন বাবা তো বলেই দিয়েছিল আমি তোকে যেতে দেবো না, কারণ একমাত্র সন্তান। আর তখনকার দিনে একমাত্র সন্তান, তখনকার দিনের একটা ব্যাপার ছিল যে এই আর্মিতে গেলে যুদ্ধে লড়াই করবে এবং তারা আর বেঁচে ফিরে আসবে না। এই মানে আমার ছেলে আর্মিতে যাওয়া মানে শেষ, আর তার ফিরে আসার কোনো গল্প নেই। তো এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে গ্রো করেছিল। তো এনিহাও আমি আবার ফিরে আসছি ওই কোশ্চেনটাতে, আমি এই ইউনিফর্মে কেন। তো এই জলপাই পোশাক পরে 22 বছর করার পরে পারিবারিক কারণে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে তারপরে আপনি জানেন আর্মির ব্যাপার, সেনাবাহিনীর ব্যাপার, বা আপনারা জানেন যে সেনাবাহিনী বসে থাকতে পারে না, এদিক ওদিক চারিদিকে ইয়ে করে কিছু না কিছু। তো তখন এই মিলিটারি ছেড়ে আমি একটা প্যারামিলিটারির অফার পেলাম। সেখানেও আবার যোগ্যতা নিয়ে আমার মেডিকেল হলো, আমার রিটিন হলো, সমস্ত কিছু হলো। 600 জনের মধ্যে আমি নিজেকে আবার মেলে ধরলাম। আচ্ছা, আর আমি পোশাকটা পরিবর্তন করে জলপাই থেকে খাকিতে রূপান্তরিত হলাম। আচ্ছা, তো এটা এখন সিআইএসএফ এ আছে। এটা এখন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেটাকে বলে সেন্ট্রাল পুলিশ। সমস্ত ইন্ডাস্ট্রি বড় বড় যেখানে গভর্নমেন্টের আন্ডারে, তার প্রোটেকশন হচ্ছে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবার আমি ফিরে যাব যুদ্ধক্ষেত্রে। ওকে, প্রাণ টিক 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 টিক। তো প্রান্তিক দা, আপনি আর্মির কোন ডিভিশনে ছিলেন? আমি আর্মিতে ছিলাম ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করে। আমার বেসিক্যালি আমাদের বেসিক ট্রেনিংয়েই আমাদের ট্রেডটাকে ঠিক করে দেওয়া হয় যে কে কি ট্রেড নেবে। আর্মিতে দুটো পার্ট আছে, সেনাবাহিনীতে দুটো পার্ট আছে, একটা হচ্ছে লড়াকু বাহিনী আর একটা হচ্ছে সাপোর্টিং বাহিনী। এবার আমাদের কাজটা কীরকম? আমাদের কাজ হচ্ছে সমস্ত ইন্ডিয়ান আর্মির লড়াকু বাহিনীকে আমাদের সাপোর্ট করা। যে কোনো যারা লড়াই করছে তারা হাতিয়ার নিয়ে লড়াই করছে, তো সেই হাতিয়ারের কোনো রকম যদি প্রবলেম হয়, কোনো রকমের স্পেয়ার পার্টস থেকে শুরু করে কোনো যদি মানে সমস্যা যদি তৈরি হয়, সেই সমস্যা দূর করা আমাদের কাজ। যে গাড়ি, প্রচুর গাড়িতে করে আর্মস, অ্যামিনেশন, সাপ্লাই, রেশন সমস্ত কিছু আসছে, সেই গাড়ির কনভয় কোথাও যদি দাঁড়িয়ে পড়ে, গাড়ি যদি আটকে যায়, সেই গাড়িকে রিপেয়ার করে তাকে ঠিকমতো করে গাড়ি পরিচালনা করার দায়িত্ব আমাদের। যত রেডিও সেট আছে, রেডিও সেটে কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, তাকে রিপেয়ার করার দায়িত্ব আমাদের। তো এইরকম বেসিক ট্রেনিং এর পর আমাদের আলাদা আলাদা করে একটা ব্রেন টেস্ট হয়, সেই টেস্টের ওপর নম্বরের ভিত্তিতে আমাদের ট্রেড দেওয়া হয়। 1996 সালে আমি আর্মিতে ঢুকি। ঐতিহাসিক মে দিবস
অর্থাৎ শ্রম দিবসের দিন আমি অ্যাজ এ শ্রমিক হিসাবে, সেনাবাহিনীর শ্রমিক হিসেবে আমি আর্মিতে জয়েন করি। সেনাবাহিনীর শ্রমিক Fantastic. এবং সেনাবাহিনীর শ্রমিক হিসেবে আর্মিতে গিয়ে প্রথমে তো বাড়ির কোনো ওই ড্রেসটা পরার একটা ইচ্ছে ছিল, ড্রেসটা পরবো, একটা গায়ে একটা রক্ত টকবক করে পুড়বে, এটা তো একটা স্বপ্ন ছিল, দিনেই দেখতাম। ওখানে গিয়ে ওই বেসিক ট্রেনিং এর পরিস্থিতি দেখে তখন তো সেই অবস্থা খারাপ, মানে ছেড়ে দেবা কেঁদে বাঁচি নাকি কি করব, কিন্তু মনকে স্থির করে রেখেছিলাম কোনো ব্যাপার না, এত সহজে হারবো না, হারার জন্য আমি আসিনি, জিতবো, জেতার মনোভাব নিয়ে 6টা মাস কাটাবো, কোনো ব্যাপার না, দেখা যাক। আমার কেউ নেই, আমার না বাবা আছে না মা আছে, আত্মীয় পরিজন কেউ নেই, আমি একা পৃথিবী, আর আপনার সামনে ভারত মাতা, আর আমার সামনে ভারত মাতা। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে 6 মাসের ট্রেনিং, আর 6 মাসের ট্রেনিং এর পর তারপরে আমার টেকনিক্যাল, যে আমি বলছিলাম এক্ষুনি আমাদের আলাদা আলাদা ট্রেড আছে, সেই ব্রেন টেস্টের পরে সেই ট্রেডটাকে বেস করে তার উপর আবার 2.5 বছরের ট্রেনিং। আচ্ছা, আমাদের একটা স্কুল আছে, প্রথমে ট্রেনিং সেন্টার, তারপরে স্কুল, তারপরে কলেজ। তো আমরা প্রথমে বেসিক ট্রেনিং করলাম, তারপরে স্কুলে গেলাম, স্কুল থেকে আবার কলেজে গেলাম, কলেজ থেকে আমরা পাস করার পরে তারপরে আমাদের পোস্টিং, মানে ইলেকট্রনিক্স এন্ড মেকানিক্যাল। হ্যাঁ, তো এই যে 3 বছরে 6 মাস আর 2.5 বছরের ট্রেনিং এর পরে আমার যখন পোস্টিং হলো, আমি সোজা গিয়ে পৌঁছলাম লে লাদাখ, মানে ফার্স্ট পোস্টিং, প্রথম পোস্টিং এ লে লাদাখ। কেন আপনি পশ্চিমবঙ্গের একটা ওয়েদার কন্ডিশন, তার থেকে আপনি একদম মানে বিপরীত ওয়েদার দিয়েতে, এবং এই যে ওয়েদারটা মানে অদ্ভুত ব্যাপার। বাড়িতে এলাম, এসে মাকে বাবাকে প্রণাম টনাম করে আমি সাকসেসফুল হয়েছি, ট্রেনিং ফেনিং কমপ্লিট করেছি, করে তারপরে ওখানে গেছি। তখন তাদের কিরকম রিঅ্যাকশন ছিল? তখন তাদের রিঅ্যাকশন একটা দারুণ, কারণ একটা সময় ছিল যখন বাবা মা চাইছিল না, কথা বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, বাবা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইনফ্যাক্ট ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বাবা রেলের অফিসার ছিলেন রিজার্ভেশনের, তো আমি যখন ওই ট্রেনে উঠেছি, একটা ছোট্ট ডাব্বার মধ্যে 76 জনকে পুড়ে দিয়েছে। ঠিক মনে হলো যেন সেই আপনি ব্রয়লার মুরগি কিনতে গেলে দেখবেন একটা ছোট্ট ইয়ের মধ্যে একটার উপর একটা মুরগি এদিক ওদিক করছে, সেরকম একটা জায়গার মধ্যে, মানে ওই জীবনের ওটা শুরু থেকে অ্যাডজাস্টমেন্ট, মানে সব সেনার লোক ওইটুকু জায়গার মধ্যে 76 জন, সে একজন আরেকজনের উপর উঠে বসে আছে, এরকম অবস্থা। ওইখান থেকে অ্যাডজাস্টমেন্ট মধ্যে তুমি কতটা অ্যাডজাস্টমেন্ট করতে পারো, মানে এগুলো পার্ট অফ ট্রেনিং, একদম ওখান থেকে ট্রেনিং শুরু। তো বাবা তো যথারীতি সেকেন্ড এসির পাস, বাবা ঝরঝর করে কাঁদছে স্টেশনে দাঁড়িয়ে। কি হলো, কাঁদছো কেন? বলো তোকে যেতে হবে না, তুই এক কাজ কর, আজকে ছেড়ে দে, আমি কালকেই তোকে সকালবেলা সেকেন্ড এসিতে করে আমি তোকে সেকেন্দ্রাবাদ ছেড়ে দিয়ে আসবো। এইভাবে কিভাবে যাবি, এই মানুষ যায়? তো আমি তখন বললাম, বাবা আমার জীবনটা শুরু হয়েছে সৈনিক হিসেবে, আমি আগেই বলেছি এখন আর মায়ের বা তোমার ছেলে নই, এখন আমি ভারত মাতার ছেলে। সুতরাং আগামী দিনে যত রকমের সুবিধা অসুবিধা সবকিছু আমাকে ভাগ করে নিতে হবে, আমাকে বাদ দিয়ে ওই 75 জনের সঙ্গে। সুতরাং আজকে যদি তুমি আমাকে বলো তুই নেবে আয়, আর কালকে সেকেন্ড এসিতে করে আরামে তোকে আমি ছেড়ে দিয়ে আসবো, ওখানে যাওয়ার পর ওরা তো বলবে এই দেখ সেকেন্ড এসি এসে গেছে আর আমরা হচ্ছে জেনারেল, তো সেটা আমি কি করে সহ্য করবো? তখন তো তুমি আমার পাশে থাকবে না। কারণ আপদে বিপদে যে কোনো যা কিছুতে ট্রেনিং এর গা ঘেঁষে ওদের সঙ্গে থাকা, ওদের সঙ্গে সবকিছু শেয়ার করে নেওয়া, এটার মধ্যেই তো ট্রেনিং এর সার্থকতা। আর এটার একটা আলাদা আনন্দ, এটা একটা আলাদা আনন্দ। আপনার প্রথম চাকরি, তো ওখান থেকে আপনি চলে গেলেন পোস্টিং এ লে লাদাখে। তো লে লাদাখে ঢুকে আপনার কি মনে হলো, যে কোথায় আসলে? এইবার লে লাদাখে যখন পৌঁছলাম, কোনো গাছপালা নেই, কিছু নেই, মাইনাস টেম্পারেচার, বরফ পড়ছে। এবার গেছিলাম হচ্ছে এরোপ্লেনে করে, জীবনের এটা আরেকটা স্বপ্ন, যে এরোপ্লেনে করে আমি ছোটবেলায় ভাবতাম মাথার উপর দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে হুস করে উড়ে চলে গেল, ভাবলাম ইস একবার যদি এরোপ্লেনে চড়া যেত, কিন্তু ওই স্বপ্নই থেকে গেছিল। সেটা যে এইভাবে সার্থকভাবে বুঝতে পারিনি। সে IL-76 যাকে গজরাজ বলা হয়, চণ্ডীগড়ে পৌঁছলাম, ট্রানজিট ক্যাম্পে পৌঁছানোর পরে ওখান থেকে পরের দিনই আমাদের গিয়ে ওই এরোপ্লেনে ঢুকিয়ে দিল, যে এরোপ্লেনের মধ্যে 2-3খানা ট্রাক ভেতরে ঢুকে যাবে, এত বড় এরোপ্লেন। আচ্ছা, তো ওই রকম আর্মির ট্রাক। তো সেখানে আমরা প্রায় 1000-15 ছেলে পিলের ভেতরে ঢুকে আছি, রেশন ফ্যাশন সমস্ত কিছু সেই নিয়ে গজরাজ উড়ে গেল। তো প্রথম অত বড় এরোপ্লেনে আমার লেতে পৌঁছানো, আর লেতে পৌঁছে ওই রকম ঠান্ডা, মাইনাস টেম্পারেচার চলছে, হু করে হাওয়া বইছে, যেখানে হাওয়া লাগছে সেখানে চামড়া কালো করে দিচ্ছে, অক্সিজেন নেই,
মানে সে আরেক বিপদ। বললাম তো ভারত মাতার মানে সন্তান হিসেবে আমি তো মানে আর্মিতে যুক্ত হলাম, এ কোথায় এলাম? না এখানে ভারত মাতা, না এখানে নিজের মাতা, না এখানে বাবা, যেখানে থাকাচ্ছি সেখানেই খালি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি না, আর প্রতি পদক্ষেপে মনে হচ্ছে এই শেষ হয়ে গেলাম, এই শেষ হয়ে গেলাম। এই করতে করতে তারপরে ইউনিটের গাড়ি দাঁড়িয়েছিল, ইউনিটে গিয়ে হাজির হলাম। এইবার সব থেকে বড় ব্যাপার হলো ইউনিটে যাওয়ার পর থেকে এই মোটিভেশন, যারা নতুন আসে আমাদের এটা দেওয়া থাকে মোটিভেশন করা, তাদের যে মানসিক অবস্থাটা তাদের যে খারাপ হবে এটা সবাই জানে, জেনে প্রতি পদক্ষেপে প্রত্যেকে এসে মোটিভেট করে যাচ্ছে, আরে কোনো ব্যাপার না, সব হয়ে যায়গা ইয়ার, চিন্তা মত করো, তুম ডটে রহো। হ্যাঁ, এই ডটেরাও সব হয়ে যায়গা, এই একটু 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 করে সঞ্চয় করতে লাগলাম, এর মোটিভেশন, ওর মোটিভেশন, সিনিয়রের মোটিভেশন, এই করতে করতে ওখানে যারা প্লাটুনে ছিল, যেখানে আপনি গেলেন, সেখানে তাদের ব্যবহার এবং সবকিছু আপনাদের খুব ভালো ছিল, আপনাদের সাপোর্ট ছিল। বাংলা খুব একটা, হিন্দি খুব একটা বলতে পারতাম না, সেখানে একটুখানি বাংলার বাহিন্দ যেটাকে বলে বাহিন্দ ভাষা ইউজ করেছিলাম। হ্যাঁ, বাহিন্দ ভাষা ইউজ করেছিলাম। ধীরে ধীরে দেখলাম আবার বাটা চলে গেল, হিন্দি ভাষাতেই চলে এলাম, খুব ভালো হিন্দি বলতে লাগলাম, এবং ধীরে ধীরে দেখতে লাগলাম মানে মানসিক দিক থেকে এমন ভাবে তৈরি হয়ে গেছিলাম। ওরাও তো একদিন ট্রেনিং করেছে, ওরাও তো ট্রেনিং করে একদিন এসছে, একদম। তো ওরা যদি এটাকে সাফল্য পেতে পারে, আমি কেন পাবো? ওই যে ট্রেনিং 6 মাসে, কিন্তু এটা ভাবলেই কিন্তু হবে না, কারণ ওইটা নিজের মধ্যে আত্মস্থ করতে হবে, একদম একদম, and you did it. এবং সব থেকে বড় ব্যাপার, ওখানেও কিছু ডুজ অ্যান্ড ডোন্টস ছিল, যেমন হচ্ছে আমি কিভাবে প্রতিদিনটা কাটাবো, কি কি খাবো, কি কি খাবো না, শরীরের যত্ন কিভাবে নেব, কারণ অক্সিজেন নেই। হ্যাঁ, তারপরে আমি কিভাবে, এই যে বাড়ির কথা একটা চিন্তা হচ্ছে, এত দূর চলে এলাম একা একা চাকরি করতে, জীবনে প্রথম, হ্যাঁ, কিভাবে নিজেকে মেলে ধরবো। কিন্তু সর্বোপরি ওই একটা, আমি সৈনিক, আমার রক্ত তখন টকবক করে ফুটছে, তখন এই মানে এই ইউনিফর্ম পরে আছি, তার মধ্যে রক্ত এরকম টকবক করে ফুটছে। সুতরাং সেই অবস্থায় তো একটা সৈনিক হাঁটতে পারে না, হারা যায় না। একটা ক্লাইমেটেশন বলে একটা জিনিস আছে, হ্যাঁ, ওখানে যাওয়ার, যেটাকে আমাদের আর্মিতে যাওয়ার পরই একদম আমরা যখনই রিপোর্ট করার সঙ্গে সঙ্গে আমাদের ওখানে মেডিকেল কোড আছে। এই যে আমি খানিকক্ষণ আগে বললাম সাপোর্টিং ব্যাপারটা, মেডিকেল কোড হচ্ছে একটা সাপোর্টিং, যাদের মানে শরীর সংক্রান্ত মানে চিকিৎসা সংক্রান্ত সমস্ত দায় দায়িত্ব হচ্ছে মেডিকেল কোডের উপর। প্রত্যেক ইউনিটের মধ্যে একটা করে মেডিকেলের একটা ইউনিট থাকে, সেই ইউনিটে আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হয়। তারা বিপি মাপা থেকে শুরু করে প্রেশার মাপা, বিপি ব্লাড প্রেশার মাপা, তারপরে ব্লাড টেস্ট নেওয়া, তারপরে সমস্ত কিছু দেখা, নারী নক্ষত্র যা যা দেখার সব কিছু দেখে সেটা একটা রেকর্ড করে আমাদের যাওয়ার সঙ্গে সঙ্গে একটা করে খাতা দেওয়া হয়েছিল, একটা চটি খাতা, যার মধ্যে প্রত্যেক দিন আমরা 3 বার করে আমরা কি ওখানে চেক আপ করাতাম। আচ্ছা, এই যে 3 বার করে চেক আপ, আর তার মেয়াদ ছিল আমাদের 10 দিন। আচ্ছা, ওকে, 10 দিন লাগাতার 3 বার করে চেক আপ, আর খাওয়া দাওয়া খাবে, আর বিছানায় শুয়ে থাকবে, কিচ্ছু করবে না, আর একটুখানি হাঁটাচলা করবে। এই করে করে 10 দিনে আমাদের মানে ওই ক্লাইমেটের সঙ্গে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছিলাম। ওকে, মানে তারপরে আর কোনো অসুবিধা নেই। লেতে কতদিন ছিলেন? লেতে 3 বছর ছিলাম। 3 বছর? 3 বছর। আর ওই 3 বছর কি কি করেছেন আপনারা ওখানে? তো লেতে 3 বছর ছিলাম। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রথমত ওখানে যেরকম আর্মির হয়, একটা দরবার সে আগেকার দিনে রাজাদের দরবারের মতো নয়। আমাদের যিনি সবাই ইন্টারভিউ হওয়ার পর কোথা থেকে এলাম, কি সব বৃত্তান্ত সব লেখালেখি হলো, লেখালেখির পরে আমাদের সব জানানো হলো আমাদের ইউনিটের মানে ইএমইর এখানের ভূমিকা কি। আমাকে তো জানতে হবে ইএমই, আমি অ্যাজ এ টেলিকম রাডার টেকনিশিয়ান হিসেবে ছিলাম, কিন্তু ওখানে আমার ভূমিকাটা কি, আমাকে কেন ওখানে পাঠানো হয়েছে, এবং আমি যে ইউনিটে গেছি আমি কি পরিষেবা দেব, সেটা আমাকে ওখানে বোঝানো হলো। এবং এটা বোঝানোর পরে তার সঙ্গে ক্লাইমেটেশন চলছে। ক্লাইমেটেশনের পরে মোটামুটি 10 দিন পরে আমি বুঝতে পারলাম আমি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছি। ওকে, আপনি তো লেতে ছিলেন, তো সেই লেতে যখন ছিলেন ওটা তো চাইনিজ বর্ডার, যেটা নিয়ে আমরা রিসেন্টলি অনেক কন্ট্রোভার্সি শুনেছি। চায়না প্রচুর আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে, অনেক দখল করে নিয়েছে, নানান ধরনের কল্পকাহিনী আছে, কতটা সত্যি মিথ্যা আমরা জানি না। এবার আপনি কি সেই সময় চাইনিজ বর্ডারে গেছিলেন? প্রথমত যে ব্যাপারটা হচ্ছে মানে 1999-এর ঘটনা, যখন আমি ওখানে পোস্টিং যাই লেতে, তখন চায়নার এতটা ঔদ্ধত্য ছিল না, যেটা মানে এর পরে শুরু হয়েছে। এই 2005-6 বছর আগে থেকে চায়নার যে শুরু হয়েছে, তখন চায়না শান্ত ছিল, ভারতও শান্ত ছিল। একটা জায়গা ছিল, সেটা হচ্ছে সিয়াচেন। সেই সিয়াচেনে চায়না, ভারত আর পাকিস্তান 3 জনে একসঙ্গে তাদের ওই জায়গাটাকে অধিকারের একটা বিরাট লোভ ছিল।
কারণ বাকি লে লাদাখের ওখানে আমাদের যে চায়না বর্ডার, সেটা একমাত্র সিয়াচেন ছাড়া আর কোথাও নেই। ওকে। আর তারপরে আপনাদের চলে আসে শ্রীনগরের পর থেকে পাকিস্তান বর্ডার। তো এই যে সিয়াচেন বর্ডার, সেখানে পাকিস্তানেরও খানিকটা অংশ, চায়নারও খানিকটা অংশ, আর এদিকে ভারতেরও খানিকটা অংশ। সিয়াচিনে আপনি গেছেন কখনো? সিয়াচেনে আমি যাইনি, কারণ আমার ট্রেডের কাজ, টেলিকম রাডারের কাজ, সেখানে সিয়াচেনের কোনো ভূমিকা নেই, ফলে আমাকে সিয়াচেনে যেতে হয়নি। আর সিয়াচেনের সম্বন্ধে একটুখানি গল্প আমি শুনেছিলাম এবং যারা এসেছিল তাদের থেকে জানতে পেরেছিলাম। সেটা হচ্ছে সিয়াচেনে ওম প্রকাশ বাবা রয়েছেন। ওম প্রকাশ বাবা ওখানে যাওয়ার পরে ওই ওম প্রকাশ বাবার কাছে আগে রিপোর্ট করতে হয়। যদি না রিপোর্ট করা হয় তাহলে হয়তো সৈনিকদের বিভিন্ন রকমের শারীরিক কিছু অবনতি দেখা যায়। তো ওখানে গিয়ে সবার আগে বাবাকে রিপোর্ট করে, বাবা এতগুলো লোক, এতগুলো টোটাল আর্মিতে 3 ধরনের ক্যাটাগরি আছে, একটা জওয়ান ক্যাটাগরি, একটা জুনিয়র কমিশন অফিসার, একটা কমিশন অফিসার। তো এই কমিশন অফিসার এতজন, কমিশন অফিসার এতজন, জুনিয়র কমিশন অফিসার আর এতজন অন্য পদ আপনার এখানে এসছে, বাবা ওদের রক্ষা করো। তো এইভাবে সিয়াচেনের ব্যাপারটা যেটা রয়েছে ওখানে এইভাবে রিপোর্টিং এর পরে ওখানে ট্রেনিং চলতো। আর সিয়াচেনের মেন ব্যাপার হচ্ছে একটা বেস ক্যাম্প, আর তার উপরে হচ্ছে সিয়াচেনের আরো ওপরের যে পরপর যে ইয়েগুলো রয়েছে, পিকগুলো রয়েছে, সেখানের সঙ্গে বর্ডারে পাকিস্তান আর চায়না হচ্ছে একদম পাশাপাশি। একবার চায়না ঢোকার চেষ্টা করে, একবার পাকিস্তান ঢোকার চেষ্টা করে। আর সর্বোপরি সেখানে যেটা মেন ব্যাপার হচ্ছে AGPL, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। ওকে। যেটা হচ্ছে ওখানে কোনো LOC নেই। ওখানে মেন ব্যাপার যেটা হচ্ছে যে আজকে আমাদের সৈন্যবাহিনী রয়েছে, কালকে সেনাবাহিনী ওই পোস্ট ছেড়ে নিচে চলে এলো, পাকিস্তান যেই দেখলো যে সেনাবাহিনী পাকিস্তান এসে ওটা দখল করে নিল, এই যে দখল করে নিল ওটা ওদের লাইন হয়ে গেল। যেমন অন্যান্য জায়গায় কি হচ্ছে LOC আছে, মানে টোটাল কার্গিল, দ্রাস, বাতালি থেকে শুরু করে একদম শ্রীনগর, ফিনগর, কুপওয়ারা, ইএফএ সমস্ত কিছুতে একটা LOC আছে, লাইন অফ কন্ট্রোল, যেটা ওই সিমলা এগ্রিমেন্টের সঙ্গে তৈরি হয়। এই লাইন অফ কন্ট্রোল একটা দাড়ি কাটা আছে, সেই দাড়ির ওপারটা পাকিস্তান, এপারটা ভারত। কিন্তু এই AGPL যেটা অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন, সিয়াচেনে এত বরফ, এখানে সেরকম দাড়ি কাটা বা কোনো পোস্ট তৈরি করা সম্ভব হয় না, কারণ বরফে সেটা ঢাকা পড়ে যাবে। ফলে আজকে যেখানে চিহ্নিত করা যাবে এই জায়গাটা আমাদের, কালকে এমন তুষারঝড় হলো বোঝাই গেল না কোনটা আমাদের জায়গা। তো লের মধ্যেই আমাদের ওখানেই থাকা, ওখানেই থেকে ধীরে ধীরে ওখানে ক্লাইমেটেশন হওয়া, ক্লাইমেটেশন হয়ে ওখানেই ট্রেড ওয়ার্ক শুরু। এবার ওখানে এত জোরে আর কি ধুলোর ঝড়, ঠান্ডা হাওয়ার ঝড় বয়, বরফ পড়ে। তো সেখানে আমাদের টেলিকমের একটা লরি ছিল, সেই লরিটা টোটালি তখনকার দিনের রিপেয়ার লরি, যে লরির মধ্যে ঢুকে আমরা সমস্ত ইয়ে দিয়ে, মানে টেলিকম ইকুইপমেন্ট দিয়ে আমরা রিপেয়ার করতাম, রেডিও সেট থেকে শুরু করে সমস্ত কিছু। সেই রেজিমেন্টের কাজগুলো করার জন্য আমাদের প্রত্যেকের কাছে একটা করে টুল বক্স ছিল। এই টুল বক্সের মধ্যে প্রত্যেক বিভিন্ন রকমের ক্যাটাগরি ওয়াইজ টুল ছিল, আমরা গিয়ে তাদের রিপেয়ার রিকভারি দিতাম। তো এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন রেজিমেন্টের থেকে খবর এলো এবং ওয়ার্কশপের যে হেড, উনি সবাইকে ডাকলেন, ডেকে ফটাফট বললেন যে এক্ষুনি দরবার হবে, সবাই চলে এসো। আমরা ভাবলাম দরবার আপৎকালীন ইয়েতে কি ব্যাপার, তো আমরা গিয়ে বসে বললাম। তখন জানতে পারা গেল যে পাকিস্তানের তরফ থেকে অনুপ্রবেশ হয়েছে, একটা বিরাট কিছু ঘটতে চলেছে, ওই জন্য আমাদের সবাইকে এখান থেকে মুভ করতে হবে কার্গিলের কাছে এবং কার্গিলে, এবং সেখানে মুভ করাটা ইমিডিয়েট দরকার। এবং আমাদের মুভমেন্টটা বেসিক্যালি 3টে পার্টে হয়, একটা অ্যাডভান্স পার্টি, একটা মেন পার্টি, একটা রিয়ার পার্টি। অ্যাডভান্স পার্টি আগে চলে যায়, গিয়ে মোটামুটি জায়গাটাকে দেখে ওখানে তাবু টাবু গেড়ে সবকিছু রেডি করে, তারপরে সিগন্যাল দিলে মেন পার্টি যায়। মেন পার্টি গিয়ে মোটামুটি ওখানে সব ইয়ে করছে, এস্টাবলিশ হয়ে গেল। আর রিয়ার পার্টি তারা পেছনে থাকে, তাদের কাজ হচ্ছে ওই অ্যাডভান্স আর মেন পার্টির কোনো রকমের সাপোর্টিং ইকুইপমেন্ট, কোনো আপনার যে কোনো ধরনের যন্ত্রপাতি বা কোনো স্পেয়ার পার্টস, এগুলো দরকার হলে এই পেছনের ইউনিটকেও দেখবে, আর সেই স্পেয়ার পার্টস ওরা সাপ্লাই দেবে। তো আপনি কোন ইউনিটে ছিলেন? আমি ছিলাম 944 লাইট এডি রেজিমেন্ট ওয়ার্কশপ। আচ্ছা। তো 944 একদম এয়ারপোর্টের পাশে ছিল। আর আমরা তারপরে ওখান থেকে আমাদের ওসি যখন পুরো দায়িত্ব দিলেন, জানালেন যে এরকম ভাবে অ্যাডভান্স পার্টি চলে যাবে। এবার আমি তখন নতুন,
এবার নতুন থাকাকালীন ন্যাচারালি নতুনদের প্রায়োরিটি একটু কম থাকে আর পুরনোদের প্রায়োরিটি একটু বেশি থাকে। তো সবাই যখন দাঁড়িয়ে আছি তখন একবার ওসি জিজ্ঞেসও করে যে কারা কারা এরকম একটা ব্যাপার হয়েছে, যুদ্ধের একটা মানে আবহ তৈরি হয়েছে, কারা কারা যেতে চায়। তো কিছু ওর মধ্যে থাকে যারা শারীরিক দিক থেকে নানা রকমের সমস্যায় থাকে, তো তাদেরকে আটকে মানে রেখে দিয়ে তাদের রিয়ার পার্টিতে রেখে বাকিদের সবাইকে বলে তোমরা ফরওয়ার্ড করে মানে মুভ হয়ে যাও। তো সেইভাবে আমি হাত তুলেছিলাম। আমি বলেছিলাম যে আমাকে অ্যাডভান্স পার্টিতে যাওয়ার জন্য। তো আমাকে বলেছে না অ্যাডভান্স পার্টিতে যাবেন না, তুমি মেন পার্টিতেই যাবে। তো মেন পার্টিতে আমরা মোটামুটি এপ্রিলের ওই শেষের দিকে আমরা মুভ করেছিলাম। এটা কোন সাল? এই 1999 এপ্রিলের শেষের দিকে মোটামুটি আমরা মুভ করেছিলাম আমাদের রেজিমেন্টের সঙ্গে কার্গিল উপলক্ষে। এবং আমাদের মেন ব্যাপার যেটা ছিল, ওখানে আবার আমাদের রেজিমেন্টের সঙ্গে থাকা সত্ত্বেও ওখানে যে ব্যাটালিয়ন আছে সেখানে গিয়ে আমাদের রিপোর্ট করা, কারণ সেখানে সেই ব্যাটালিয়ন আবার আমাদের ইএমইর ব্যাটালিয়ন, সে আবার ঠিক করে দেবে আমাদের টুকরো টুকরো যে পার্ট, কারণ আমরা এক জায়গায় তো থাকতে পারি না, রেজিমেন্ট বিভিন্ন রেজিমেন্টকে বিভিন্ন ইয়েকে আমাদের সাপোর্ট দিতে হবে, সব রকমের টেকনিক্যাল সাপোর্ট। এই টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য তারা ঠিক করে দেবে 4-5 করে কোথায় কোথায় থাকবে, কোন কোন বাংকারে থাকবে, কোন কোন জায়গায় থাকবে। ফলে সেই এলাকার মোটামুটি 5-6টা ইউনিটকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাব। আপনি যখন পৌঁছলেন ওখানে, তখন কি ওখানে পুরো কার্গিল যুদ্ধ শুরু হয়ে গেছে? না, যখন আমরা ওখানে পৌঁছেছি আমাদের তখন বলা হলো এরকম একটা ব্যাপার সম্ভাবনা আছে একটা যুদ্ধে, তো আপনারা এরকম এইভাবে ডিপ্লয় হয়ে যান। তো আমরা ব্যাটালিয়নে গিয়ে রিপোর্ট করলাম। তখন তো বাংকার টাঙ্কার কি জানতাম না, কোনোদিন শুনিও নি বাংকার কি জিনিস। আর্মি শুনেছি, আর্মি ড্রেস পরেছি, প্রথম পোস্টিং লেতে গেছি, কিন্তু বাংকার কি জিনিস, সেখানে কিভাবে থাকতে হয়, কিভাবে যুদ্ধ হয় কোনোদিন দেখিনি। হ্যাঁ, ওই জাস্ট কোনো কারণে শুনেছিলাম যে 1947 এরকম যুদ্ধ হয়েছিল। পৌঁছানোর পরে কি ভয় লেগেছিল? তো ওখানে পৌঁছানোর পর দেখুন ভয় জিনিসটা তো অলরেডি উবে গেছে, মানে জয় হয়ে গেছে। হ্যাঁ, তখন ভয় জিনিসটা উবে গেছে। ভয় বলে কোনো জিনিস আমাদের সেনাবাহিনীর ডায়েরিতে ছিল না। তো তখন এক্ষেত্রে আবার আপনি তো জেনে শুনে গেছেন এবার পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। না, তখন আমরা জানি না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হবে। তখন আমরা ওখানে গিয়ে পৌঁছলাম। পৌঁছানোর পরে তারপরে আস্তে আস্তে খবরটা এলো যে ওই তাসি নামগেল বলে একজন, সে গিয়ে ওদের দেখতে পেয়েছে 5-6 জনকে। কি নাম? তাসি নামগেল। তাসি নামগেল। আচ্ছা। তো তাসি নামগেল ও হচ্ছে ওখানে মেষ পালক। আচ্ছা। সে ওই ভেড়া বড় বড় গাই যেগুলো, মানে সে বোধহয় লাদাকি একটা স্থানীয় লাদাকি মেষ পালক। সে ওখানে মেষ চালাতো, আর সে আবার এসে কাছের যে ইউনিট সেখানে আবার বাসন টাসন ধুয়ে আমাদের সকালবেলা এসে চা ফা করে দিত। যে কোনো ইউনিটে, প্রত্যেক ইউনিটে একটা করে এরকম থাকতো। তো সে ওই মেষ পালক চালাতে গিয়ে মানে মেষ চালাতে গিয়ে একটা মেষ হারিয়ে যায়, এবং হারিয়ে যাওয়ার পরে যখন সে খুঁজতে খুঁজতে দূরবীন লাগিয়ে দেখে, তখন দেখে দূরে পাহাড়ের ওপর 4-5 জন বেশ পড়া, মানে আপনার পাঠান ড্রেস পরা, তারা কেউ বসে নামাজ টাইপের পড়ছে, কেউ খুঁজছে কিছু। সে তখন তার সন্দেহ হয়, সে এসে নিকটবর্তী ইউনিটকে জানায়। নিকটবর্তী ইউনিটকে জানানোর পর তারপরে নিকটবর্তী ইউনিট থেকে একটা দল যায়, গিয়ে ও যেখান থেকে ওদের দেখেছিল সেইখানে গিয়ে সরজমিনে তদন্ত করে। তারাও দূরবীন লাগিয়ে দেখে, এবং দূরবীন লাগিয়ে যখন দেখার ব্যাপারটা আসে, তখন প্রতিপক্ষ পাকিস্তানের যারা 6-7 জন ছিল তারা বুঝতে পারে যে ইন্ডিয়া ওদের দেখছে, ওরা লুকিয়ে পড়ে। আচ্ছা। তো ওরা লুকিয়ে পড়ে, ফলে এরা গিয়ে ন্যাচারালি নামগিয়ালকে বলতে থাকে, নামগিয়াল तुम तो झूठे हो, यहाँ पे तो कुछ दिखाई नहीं दे रहा है। और नामगियाल छाड़बार पात्र ना बोले जे नहीं सर, मैंने तो देखा, मैं एक बार नहीं काफी बार देखा, उन लोग ऐसे है। बोले देखो यहाँ पे कहीं नजर नहीं आ रहा है। बोले कोई बात नहीं सर, चलिए वापस चलिए, लेकिन पत्थर में छुप जाएंगे। তো ওরা সবাই মিলে পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। এই যে পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, আর তারপরে পাকিস্তানিদের কাছেও দূরবীন রয়েছে, তারাও দূরবীন দিয়ে দেখলো আচ্ছা ইন্ডিয়ারা এসছে, চেক ব্যাক করলো, করে ফিরে চলে গেছে। ওরা যখন দেখলো এবং কনফার্ম হয়ে গেল যে ফিরে চলে গেছে, তখন ওরা ওদের কাজকর্ম আবার শুরু করে দিল। এই যখন কাজকর্ম শুরু করলো, আর নামগিয়াল তখন ওই দূরবীন নিয়ে তাদের ওপর অ্যাটাক করে রেখেই দিয়েছে, যে মানে তাক করে রয়েছে যে যে করেই হোক আমি করবো। আর আর্মিদের সবাইকে বলেছে
যে স্যার থোড়া সা আপ ওয়েট করিয়ে मैं अप्रूव करूंगा এবং ও প্রুভ করে দেখিয়েছে। যখন ওরা আবার এসে কাজকর্ম শুরু করেছে তখন নামগ্যাল বলছে আবি আপ দেখিয়ে, তো কনফার্ম হয়ে যাওয়া গেল যে ওরা 6-7 জন উগ্রপন্থী বা যাই হোক কিছু একটা, কারণ তখন তো আমরা জানতাম না ওরা পাকিস্তানি ফৌজ। তো তখন এই হলো যে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করেছে, ওখানে কিছু একটা করছে, ওদেরকে মোটামুটি এখান থেকে বের করে দেওয়ার দরকার। মানে তখন কনফার্ম হয়ে গেল যে পাকিস্তানিরা ঢুকেছে? না, তখনও পাকিস্তানিরা নয়, ওখানে পাঠান ড্রেস পরা লোকজনকে দেখে সৈন্যবাহিনীর লোকজন এটা কনফার্ম হলো যে জঙ্গি বা কেউ এসে ঢুকেছে ওখানে আমাদের এলাকাতে, এলওসি ক্রস করে, এটা অনৈতিক। তাদেরকে মোটামুটি বড় টিম নিয়ে গিয়ে তাদেরকে ঠেলে বাইরে বার করে দিয়ে মোটামুটি আবার এলওসি কে ওকে রাখা দরকার, স্টোর করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এই প্রসঙ্গে আরেকটা ব্যাপার যেটা বলে রাখি, লাইন অফ কন্ট্রোলের দুদিকে, একদিকে পাকিস্তান একদিকে ভারত, প্রত্যেকের এই পাহাড়ের ওপরে, লাইন অফ কন্ট্রোলের ওপরে যে পাহাড়ের চূড়া, সেখানে 130 কিলোমিটার বরাবর লম্বা একদম শুরু হচ্ছে আপনার থেকে কাকসার থেকে শুরু হচ্ছে, কাকসার, দ্রাস, বাতালিক, চোরবাডলা হয়ে একদম সিয়াচেন অব্দি এই যে এলওসি, এর মধ্যে প্রায় 300-র কাছাকাছি পোস্ট আছে। ওকে, আমাদেরও 300 পোস্ট, ওদেরও 300 পোস্ট। এই 300 পোস্টে 6 মাস ওখানে আমাদের সেনাবাহিনী থাকে, ওদেরও সেনাবাহিনী থাকে। আর প্রচন্ড ঠান্ডায় ওখানে কি হয়, সেনাবাহিনী থাকলেই তো হলো না, তাদের খাবার দাবার, গোলা বারুদ সমস্ত কিছু পৌঁছানোর ব্যাপার। ফলে এক এক দিনে প্রায় 100-150 কোটি টাকা খরচার গল্প। তো এই বিপুল পরিমাণে খরচা ভারতীয় সেনাবাহিনীর পক্ষে একটা বাহুল্যতা বলা যেতে পারে। তো ওই জন্য দুপক্ষই, এটা পাকিস্তানের ক্ষেত্রেও তাই, দুপক্ষই একটা অ্যাডজাস্টমেন্ট এসে দাঁড়িয়েছিল যে 6 মাস আমরা ওখানে থাকবো, 6 মাস আমরা নিচে নেমে আসবো। তো 6 মাস ইন্ডিয়াও নিচে নেমে এসছে, পাকিস্তানও নিচে নেমে গেছে। তো এই পরিস্থিতিতে নিচে নেমে এসে ওরা আবার ওয়েট করে যে ঠান্ডাটা কমে বরফটা হয়ে যাবে, আবার যাব। এই যে ইন্ডিয়া ভারতের সৈনিক যে নিচে নেমে এসছে ঠান্ডাতে, পাকিস্তানিরা না নিচে নেবে ওখানেই ওরা থেকে গেছে। আচ্ছা, আর থেকে গিয়ে তখন ওরা কি করেছে, ওই ভেতরে এলওসি ক্রস করে আমাদের পোস্টের উপর চলে এসছে। এই আমাদের পোস্টের উপর এসে যখন ওরা বাংকার টাঙ্কার গুলো আরো মেরামতি করে ঠিকঠাক করছিল, তখন সে ধরা পড়ে যে নামগ্যালের মানে ওখানের যে লাইন অফ কন্ট্রোলে ভারতের যে 300টা পোস্ট, ওইগুলো ওরা দখল নিয়েছে। দখল নিয়ে ওদের উদ্দেশ্য একটাই ছিল, প্রথমত হচ্ছে ওই জাতীয় সড়ক যেটা NH1 হাইওয়ে, যেটা শ্রীনগর থেকে আসছে, ওই জাতীয় সড়কের উপর বেঁচে আছে সিয়াচেন আর লাদাখ। কারণ এই গরমের সময় যত ট্রাকে করে জিনিসপত্র, খাবার দাবার, রেশন, গোলা বারুদ সমস্ত কিছু ট্রাকে করে আসে। আর 6 মাস রাস্তা বন্ধ হলে তখন ওই 6 মাসের যে ট্রাকের জিনিস সেই দিয়ে বাকি 6 মাস কাটাতে হয়। এবার NH1 জাতীয় সড়ক যদি পাকিস্তান কোনো কারণে অকুপাই করে নেয়, তাহলে কি হবে, খুব ইজি হয়ে যাবে। তাহলে প্রথমত ওরা কি করছে, এসে বসে ওরা প্ল্যান করলো যে ওরা জাতীয় সড়ক থেকে অকুপাই করবে। এই যেই জাতীয় সড়ককে অকুপাই করে নিল, তাহলে কি হলো, ওইদিকে সিয়াচেনে গিয়ে ওরা অ্যাটাক করে ভারতকে পরাস্ত করবে, আর ওদিকে লে লাদাখ পুরো নিয়ে নেবে। এই লে লাদাখ সিয়াচেন নিয়ে নিলে ওরা মোটামুটি অনেকটা এগিয়ে যাবে, তারপরে শ্রীনগর, জম্মু তো ওদের হাতের মুঠোয় চলে আসবে। তো ফেরত চলে এলো, ফেরত এসে তখন ওই টিম কনফার্ম হয়ে গেল মেষপালকের দ্বারা যে ওখানে অনুপ্রবেশ ঘটেছে এবং সেটা জঙ্গি ফঙ্গি কেউ একটা হবে। তো এইবার ন্যাচারালি পাকিস্তানের সঙ্গে আমাদের রেডিও সেটে কথাবার্তা হয়। তো কিরম ভাবে কথাবার্তা হয়, বা এটা মন্ত্রী টু মন্ত্রীও কথাবার্তা হয়, দিল্লিতে রিপোর্ট পাঠানো হলো, তাতে বলা হলো এরকম অনুপ্রবেশ করেছে। তো পাকিস্তান পরিষ্কার জানিয়ে দিল আমাদের সেনাবাহিনী ওখানে নয়, এটা হচ্ছে জঙ্গি গোষ্ঠী, মুজাহিদিন বা অন্য কিছু, ওই লস্করি তৈবা, এরা ওখানে গেছে, ওরা করেছে, আমাদের কোনো জঙ্গি গোষ্ঠী নয়। এই বলে ওরা টোটালি ব্যাপারটাকে অস্বীকার করলো। তখন এইটাকে কনফার্ম করার জন্য এবার আলাদা করে একটা পেট্রোল টিম, ওখানে একটা, প্রথমত আর্মির ক্ষেত্রে সব থেকে বড় হচ্ছে কয়েকটা ডিভিশন আছে, ছোট থেকে বড় কিভাবে ভাগা। একটা যেমন ইউনিট আছে, ইউনিটের উপর একটা ব্যাটালিয়ন আছে, ব্যাটালিয়নের উপর একটা ব্রিগেড আছে, ব্রিগেডের উপর একটা ডিভিশন আছে, ডিভিশনের উপর একটা কোর আছে, কোরের উপর একটা কমান্ড আছে। তো এইভাবে ওই ব্রিগেডের আন্ডারে, ব্রিগেড তখন কি করলো, খবর গেল ব্রিগেডের কাছে যে এরকম টিম গেছিল, টিম গিয়ে যে মেষপালক, তারা গিয়ে দেখলো যে ওখানে
আপনার এরকম 6-7 জনকে দেখা গেছে তারা বাঙ্কার টাঙ্গার বানাচ্ছে। তো সেটা ওই ব্রিগেড থেকে কমান্ড হয়ে খবর আগে গেল, দিয়ে সেখান থেকে ওখান থেকে হাই ইয়েতে মেসেজ গেল পাকিস্তানের কাছে। পাকিস্তান অস্বীকার করলো আমাদের লোক নয়, কিন্তু এইবার পাকিস্তান অস্বীকার করছে আমাদের লোক নয়। এদিকে ইন্ডিয়া দেখে বুঝছে যে ওখানে 6-7 জনের গতিবিধি আমাদের এলওসির মধ্যে কেন হয়েছে, তারা তো কিছু আগে থেকে ইনফরমেশন জানায়নি। এই পরিস্থিতিতে একটা টিম তৈরি হলো, যে টিমে একটা অফিসার আর 5 জনকে পাঠানো হলো যে তোমরা যাও ওই বজরং পোস্ট বলে একটা পোস্ট আছে, সেখানে যাও, সেখানে গিয়ে তোমরা ওই 5-6 জনকে, 5-6 জনের জন্য 5-6 জন যথেষ্ট, 5-6 জন ওখানে আছে, যদি উগ্রপন্থী হয় ধীরে ধীরে তোমরা ওঠো, ওই 5-6 জনকে মোটামুটি গুলিগোলা মেরে যে করেই হোক ওদেরকে আমাদের এলওসির বাইরে ইয়ে করে ব্যাক করে দিয়ে তোমরা আবার ঠিক মতো ফিরে চলে এসো। ওটা কে লিড করছিল? ওইটা হচ্ছে লেফটেন্যান্ট সৌরভ কালিয়া। লেফটেন্যান্ট সৌরভ কালিয়া যে প্রথম শহীদ হয়েছিল কার্গিলের প্রথম শহীদ কার্গিল যুদ্ধে, লেফটেন্যান্ট সৌরভ কালিয়া। আচ্ছা, এক্ষেত্রে আর একটা জিনিস বলার ব্যাপার, লেফটেন্যান্ট সৌরভ কালিয়া যখন মারা যায়, তো মারা যাওয়ার আগে 22 দিন ধরে তার উপর টর্চার করা হয়। সুতরাং ওই যে ধরা পড়লো আর তাকে মেরে দেওয়া হলো তা তো হয়নি, প্রচন্ড রকমের টর্চার করা হয়েছিল। ওর সাথে যে বাকিরা ছিল তাদেরকেও 6 জনকে। সেই সঙ্গে একটা ঘটনা, মানে তাদের মধ্যে কেউ ফিরে আসতে পেরেছিল না, বলছি আমি। এবার সেখানে যেটা মেন ব্যাপার যেটা হলো, সেই সময় সিয়াচেনে একটা ঘটনা ঘটলো। হ্যাঁ, ল্যান্স নায়ক খড়ক সিং ওখানে প্যারা ইউনিটের, সে ওখানেও কিছু গতিবিধি পাকিস্তান যখন শুরু করেছে, এই যে বলতে শুরু করলাম কাকসার থেকে শুরু করে চোরবাটলা হয়ে তুর্তুক পর্যন্ত চলে গেছে। তুর্তুকটা হচ্ছে সিয়াচেনের কাছে। এই সিয়াচেনের ওখানে তুর্তুকে ওরা কি করেছে, বড় বড় গ্লাসের টেন্ট ফেন্ট সব লাগিয়ে রেখে দিয়েছে। এবার সেখানে খড়ক সিং এর একটা টিম, ওরাও ওখানে যে সিয়াচেনের যে ব্রিগেড, সেই ব্রিগেডের আন্ডারে ওখান থেকে একটা টিম যায়, গিয়ে ওখানে খোঁজখবর নিতে থাকে যে ওখানেও কিছু গতিবিধি দেখা যাচ্ছে, এখানে যেমন দেখা গেছে ওখানেও দেখা গেছে। তো ওই গতিবিধি শনাক্তকরণের জন্য যখন ওরা ওখানে পৌঁছানোর পর খড়ক সিংকে গুলি মেরে ফেলে। খড়ক সিং ওই AWPL যে আমি যেটা বললাম, সে যে লাইনটা রয়েছে সেই লাইনে ওরা পেট্রোলিং করছিল, তখন ওখানে পাকিস্তান গুলি করে, খড়ক সিং মরে যায়। তো হিসেব মতো খড়ক সিং প্রথম শহীদ। আর এদিকে হচ্ছে সৌরভ কালিয়া। কিন্তু কার্গিল যুদ্ধ যেটা হয়েছে সেটা হচ্ছে যে 10th মেতে, ওটা যখন সৌরভ কালিয়া গুলিবিদ্ধ হলো এবং তার উপরে এত টর্চার করা হলো, টর্চার করে তাকে তো মেরে ফেললো, তার সাথে 6 জনও মেরে ফেললো। 6 জন, 5 জন। এটা কনফার্ম কি করে হলো? তার বডি টডি কি পাওয়া গেছে? এইবার কি হলো, যখন সৌরভ কালিয়াকে ওরা তো ওইভাবে মারেনি, সৌরভ কালিয়াকে ওরা বন্দি করলো। আচ্ছা, এবার সৌরভ কালিয়া যখন ওখানে তার 5 জনকে নিয়ে যখন উঠলো, ওরা বুঝতেও পারিনি যে পাকিস্তানের মানে সেনাবাহিনী ওখানে পুরো একদম প্রচুর পরিমাণে, মানে কয়েক হাজার সেনাবাহিনী সবকিছু নিয়ে ওখানে প্রস্তুত হয়ে আছে। কারণ ওরা খবর যা পেয়েছিল 5-6 জন রয়েছে উগ্রপন্থী, তাদেরকে বের করে দেওয়া এলওসি থেকে। এবার তারা যখন আস্তে আস্তে উঠছে, খাড়ি চড়াইতে উঠছে, ওপর থেকে পাকিস্তানিরা অবজার্ভ করেছে 6 জন আসছে। তো ওরা একটা নির্দিষ্ট টাইমে ওয়েট করলো, যখন কাছাকাছি এলো তখন ওরাও গোলাগুলি করছে, এরাও গোলাগুলি করছে। এবার ঘটনাচক্রে ইন্ডিয়ার যেটা সব থেকে নেগেটিভ ব্যাপার ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ার নিচে থেকে ওপরের দিকে যুদ্ধ করছে, আর পাকিস্তানের পজিটিভিটি যেটা ছিল সেটা ওপর থেকে নিচের দিকে যুদ্ধ করছে। হ্যাঁ, ওই যে বললাম এর আগে অনেকবার যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে, কিন্তু এই কার্গিলের যুদ্ধ হচ্ছে প্রথম যে যুদ্ধতে পাকিস্তান 99% অ্যাডভান্টেজ নিয়ে বসে আছে, যে আমরা ওপরে আছি, ওপর থেকে যে কোনোভাবে পাথর ফেলা, যুদ্ধ করা খুব ইজি। পাকিস্তান ধরে নিয়েছিল যে আমরা জিতবো, একদম ওরা 99% অ্যাডভান্টেজের উপর ধরে নিয়েছে। আমাদের এইবার আমাদের সমস্ত কিছু আমাদের হাতে, ইন্ডিয়া এবার যাবে। আর ইন্ডিয়া ধরে রেখেছে আমাদের 1%ই জেতার সম্ভাবনা, কারণ সবকিছু তো প্রতিকূল। এখান থেকে সূত্রপাত কার্গিল যুদ্ধের, এবং এই কার্গিল যুদ্ধের পরবর্তী লোমহর্ষক কাহিনীর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী এপিসোড, এবং সেই পরবর্তী এপিসোড নিয়ে আমি হাজির হচ্ছি খুব শীঘ্রই। সঙ্গে থাকুন, যারা এখনো 19 টিভি পডকাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার।